অংশ কেমন করে? মেজ বউ তো বিধবা, ছেলেপুলে নেই, তার আবার অংশ কি? দুভাগ হবে। তবে কোনো আইনি পেতে পারবে না, শুধু খেতে পড়তে পারবে। তার জ্যাঠামশাই যে কখনো অন্যায় করে না এ যদি সে না বোঝে, তো বৃথায় এতদিন ছেলেকে মানুষ করা আমার পৃথিবীর রসাতলে যাবে আর কি। কে থাকবার জন্য দিব্যি দিয়েছে, গেলেই তো বাঁচি। আজ শুনছেন বাংলা সাহিত্যের জগতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরেশ। আজ তার প্রথম পর্ব। তাহলে শুরু করা যাক। তার আগে গল্প পাঠে আমি সায়ন্তিকা, গল্পের সূত্রধারেও আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে পরেশ। মজুমদার বংশ বড় বংশ। গ্রামের মধ্যে তাদের ভারী সম্মান। বড় ভাই গুরুচরণ এই বাড়ির কর্তা। শুধু বাড়ির কেন, সমস্ত গ্রামের কর্তা বললেও ভুল হবে না। বড় লোক আরো ছিল, কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রীকুঞ্জপুরে আর কেউ ছিল না। জীবনে বড় চাকরি কখনো করেননি। এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় যেতেও তার মন সম্মত দেয়নি। কিন্তু প্রথম যৌবনের শেষ একদিন অনতি দূরে জেলা স্কুলের মাস্টারিতে ঢুকেছিলেন। কোনো লোভেই আর এই শিক্ষালয়ের মায়া কেটে অন্য জায়গায় যেতে তিনি সম্মত হননি। এখানে 30 টাকা বেতন 50 টাকা হয়েছে এবং তার অর্ধেক 25 টাকা পেনশনে বছর 3 হলো অবসর গ্রহণ করেছেন। তার অপরিসীম স্বধর্মনিষ্ঠা এবং তার সাধুতার মুখে সকলেই মাথা নত করত। গুরুচরণের স্ত্রী ছিল না, ছিল একমাত্র পুত্র বিমল। জগতে অদ্ভুত বলে সত্যই বোধহয় কিছুই নেই। না হলে এত বড় গুণী পিতার এত বড় সর্বদোষাশ্রিত পুত্র যে কি করিয়া জন্মগ্রহণ করে লোকে ভেবে পেত না। পুত্রের সঙ্গে পিতার সাংসারিক বন্ধন ছিল না বললেই চলে, কিন্তু তার সকল বন্ধন গিয়ে পড়েছিল ভাতুষপুত্র পরেশের উপর, অর্থাৎ ভাইয়ের ছেলে। হরিচরণের বড় ছেলে পরেশই যেন তার আপনার ছেলে। পরেশ MA পাশ করে আইন পড়ছে। তাকে বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে আজও সমস্ত পড়া তিনি শিখিয়েছেন। বিমল যে কিছু শিখল না, এ দুঃখ তার এক প্রকার পরেশই মিটিয়েছে। ছোট ভাই হরিচরণ এতদিন বিদেশের সামান্য চাকরি করছিল। হঠাৎ লড়াইয়ের পরে কি জানি কেমন করে সে বড়লোক হয়ে চাকরি ছেড়ে চলে এলো। বাড়ি এসে লোককে চড়া সুদে টাকা ধার দিতে লাগলো, এমনকি স্ত্রীর নামে একটি জমিও নিল। আরো দু একটা কি কি কিনলো, যাতে করে টাকার গন্ধ গ্রামের লোকের নাকে পৌঁছতে বিলম্ব হলো না। একদিন হরিচরণ এসে সবিনয়ে তার দাদাকে বলল, দাদা, অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি। গুরুচরণও বলল, বেশ বলো। হরিচরণ ইতস্তত করে বলল, আপনি একলার কত পারবেন? বয়সও তো হলো। হ্যাঁ, হলো বই কি, 60 চলছে। এতক্ষণে হরিচরণ বলল, তাই বলছিলাম, আমি তো এখন বাড়িতেই রইলাম। বিষয় আশাইগুলো সব এলোমেলো হয়ে রয়েছে, একটু চিহ্নিত করে নিই যদি আমি। গুরুচরণ ক্ষণকাল ছোট ভাইয়ের মুখের প্রতি চেয়ে থেকে দেখল, তারপর বলল, বিষয় আশায় আমাদের সামান্যই, আর তা এলোমেলো হয়েও নেই। কিন্তু তুমি কি পৃথক হওয়ার প্রস্তাব করছো? হরিচরণ লজ্জায় জিভ কেটে বলল, আগে না না, যেমন আছে তেমনই চলছে, তেমনই সব থাকবে। শুধু ওই যা যা আমাদের আছে একটু অমনি চিনি দিয়ে নেওয়া আর কি। আর রান্না বান্নাটাও বড় ঝঞ্ঝাটের ব্যাপার। সমস্ত একই থাকবে, তবে ডালটা ভাতটা আলাদা করে নিলে, বুঝলেন না? গুরুচরণ বলল, হ্যাঁ, বুঝেছি বই কি। বেশ, কাল থেকেই তা হবে। হরিচরণ জিজ্ঞাসা করল, তা চিন্নিটা কিভাবে দেবেন স্থির করেছেন? গুরুচরণ বলল, স্থির করার তো এতদিন দরকার হয়নি, তবে আজ যদি হয়ে থাকে তাহলে আমরা 3 ভাই 3 অংশ সমানভাবে ভাগ হবে। হরিচরণ আশ্চর্য হয়ে বলল, 3 অংশ? 3 অংশ কেমন করে? মেজ বউ তো বিধবা, ছেলেপুলে নেই, তার আবার অংশ কি? দুভাগ হবে। গুরুচরণ মাথা নেড়ে বলল, না, একদমই না, 3 ভাগই হবে। মেজ বৌমা আমার শ্যামাচরণের বিধবা,
যতদিন বেঁচে আছে ততদিন অংশ পাবে বই কি। হরিচরণ রুষ্ট হলো। ঠিক আছে, তবে কোনো আইনই পেতে পারবে না, শুধু খেতে পড়তে পারবে। অবশ্যই, সে তো পারেই, বাড়ির বউ ও। হরিচরণও বলল, এই ধরুন, কাল যদি বিক্রি করতে কিংবা বাধা দিতে চাই। গুরুচরণ বলল, হ্যাঁ, আইনে যদি সে অধিকার দেয় তিনি করবেন বই কি। হরিচরণ মুখ কালো করে বলল, হুম, করবেন বই কি। পরের দিন হরিচরণ দড়ি ও ফিতে নিয়ে বাড়িময় মাপজোক করতে শুরু করেছে। গুরুচরণ কিন্তু কোনো জিজ্ঞাসা করল না, বাধাও দিল না। দিন দুই পরেই ইট কাঠ বালি চুন সবকিছু এসে পড়ল। বাড়ির পুরনো ঝি এসে খবর দিল কাল থেকে রাজমিস্ত্রি লাগবে, ছোটবাবুর পাঁচিল পড়বে। গুরুচরণ বলল, সে তো দেখতেই পাচ্ছি গো, বলতে হবে কেন। দিন ৫-৬ পরে একদিন সন্ধ্যার পরে দ্বারের বাইরে পদশব্দ শুনে গুরুচরণ মুখ বাড়িয়ে দেখে জিজ্ঞাসা করল, আহা পঞ্চুর মা, কে গা। পঞ্চুর মা বহুদিনের দাসী, সে ইঙ্গিতে দেখিয়ে বলল, ও মেজ বৌমা দাঁড়িয়ে আছেন বড় বাবু। বড় বউয়ের মৃত্যুর পর থেকেই বিধবা ভাইয়ের স্ত্রীটি সংসারে গৃহিণী। সে অন্তরাল থেকে ভাসুরের সঙ্গে কথা বলতো। মৃদু কণ্ঠে সে বলল, শ্বশুরের ভেটেতে কি আমার কোনো দাবিই নেই যে ছোট বউয়েরা আমাকে গালমন্দ করছে। গুরুচরণ বলল, আছে বই কি বৌমা, যেমন তাদের আছে ঠিক তেমন তোমারও আছে। পঞ্চুর মা বলল, কিন্তু এমন ধারা করিলে তো বাড়িতে টেকা যায় না বড়বাবু। গুরুচরণ সমস্তই শুনছিল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পরেশকে আমি চিঠি লিখেছি, আসতে বলেছি পঞ্চুর মা। একবার সে এসে পড়লেই সমস্ত ঠিক হয়ে যাবে। এ কটা দিন তোমরা একটু সহ্য করে থাকো। মেজ বউ ইতস্তত করে বলল, কিন্তু দাদা, পরেশ কি। গুরুচরণ বাধা দিয়ে বলল, কিন্তু নয় মেজ বৌমা, আমার পরেশের সম্বন্ধে কিন্তু চলে না। হরি তার বাপ বটে, কিন্তু সে আমারই ছেলে। সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই। তার জ্যাঠামশাই যে কখনো অন্যায় করে না, এ যদি সে না বোঝে তো বৃথায় এতদিন ছেলেকে মানুষ করা আমার। দাসী বলল, সে আর বলতে, সে বছর মায়ের অনুগ্রহ হলে তুমি ছাড়া জমির মুখ থেকে তাকে কে কেড়ে আনতে পারতো বড়বাবু। তখন কে কোথায় ছোট বাবু, আর কোথায় বা তার সৎ মা। ভয় একবার দেখতে পর্যন্ত এলো না। তখন একলা জ্যাঠামশাই, কিবা দিন কিবা রাত্রি। মেজ বৌমা বলল, হ্যাঁ, পরেশের নিজের মা বেঁচে থাকলেও হয়তো এতখানি করতে পারতেন না। গুরুচরণ বলল, থাক মা, থাক ও সকল কথা। তারা চলে গেলে বৃদ্ধের অনুভব হলো যে তার দুই চোখের পাশে একদিকে বিমল এবং একদিকে পরেশ এসে দাঁড়িয়েছে। ক্ষণকালের জন্য তিনি নিস্তব্ধ হয়ে গেলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তার হাতের মোটা লাঠিটা নিয়ে তিনি সরকারদের বৈঠকখানায় পাশা খেলতে চলে গেলেন। পরের দিন দুপুরবেলা গুরুচরণ ভাত খেতে বসেছিলেন। বাড়ির উত্তর দিকের বারান্দার কতকটা অংশ ঘিরে হরিচরণের রান্নার কাজ চলছিল। আর সেখান থেকে তীক্ষ্ণ নারী কণ্ঠে কি কটু কথাই যে এই দিকে আসছিল তার সীমা নেই। কাজেই তার আহারের যথেষ্ট বিঘ্ন ঘটেছিল। কিন্তু হঠাৎই পুরুষের মোটা গলা শুনে আর থাকতে না পেরে সে উঠে দাঁড়ালো। মেজ বউ ঠাকুরানী অন্তরাল থেকে হাই হাই করে উঠলেন এবং পঞ্চুর মা ক্রোধে ক্ষোভে চিৎকার করে দুর্ঘটনাটা প্রকাশ করে দিল। পাশে দাঁড়িয়ে গুরুচরণ ডেকে বলল, হরিচরণ, মেয়েদের কথায় আমি কান দিতে চাই না, কিন্তু তুমি তো পুরুষ মানুষ। পুরুষ মানুষ হয়ে যদি বিধবা বড় চাকে এমন করে অপমান করো, তার তো তাহলে বাড়িতে থাকা চলে না। এ কথার কেউ জবাব দিল না। কিন্তু বাইরে যাবার পরেই ছোট বধূমাতা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ও তামাশা করে কইতেছে, অমন করে অপমান করো না বলছি। মেজ বউ ঠাকুরন তাহলে বাড়িতে থাকবে না, তখন কি হবে। হরিচরণ তার উত্তরে বলল, পৃথিবীর রসাতলে যাবে আর কি, কে থাকবার জন্য দেবী দিয়েছে, গেলেই তো বাঁচি। গুরুচরণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল। তার বলার আর কিছুই নেই।
হেডমাস্টার মহাশয়ের কন্যার বিবাহ উপলক্ষে গুরুচরণ কৃষ্ণনগরে যাবে বলে বেরিয়েছিলেন। হঠাৎই শুনতে পেলেন দিন দুই হলো পরেশ বাড়ি এসেছে, কিন্তু এসেই সে জ্বরে পড়েছে। কাজেই সে ব্যস্ত হয়ে পরেশের ঘরের মধ্যে যাচ্ছিল। সম্মুখে ছোট ভাইকে দেখতে পেয়ে সে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, পরেশের নাকি জ্বর? হরিচরণ বলল, হুম। এইটুকু বলেই সে বাইরে চলে গেল। ছোট বধূমা তার বাপের বাড়ির দাসী পথ আটকিয়ে বলল, আগে আপনি ঘরের ভেতর যাবেননি? যাব না? কেন? আগে ঘরে মা বসে আছেন। ও, তাকে একটু সরে যেতে বলো না ঝি। সরে আবার যাবেন কোথায়? ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই বলে সে নিজের কাজে চলে গেল। গুরুচরণ আচ্ছনের মতো ক্ষণকাল দাঁড়িয়ে থেকে ডাকলেন, পরেশ, কেমন আছো বাবা? ভেতর থেকে ব্যাকুল প্রশ্নের কোনো সাড়া এলো না, কিন্তু ঝি কোথা থেকে জবাব দিয়ে গেল, দায়দা বাবুর তো জ্বর হয়েছে, শুনতে পাবেন কি করে? গুরুচরণ স্তব্ধভাবে সেখানে মিনিট দুই তিনেক দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বাইরে চলে আসলেন। আর কারুর সঙ্গে কোনো কথা না বলে সোজা স্টেশনে চলে গেলেন। সেখানে বিবাহ বাড়িতে আর কেউ তাকে তেমন লক্ষ্য করল না, কিন্তু কাজকর্ম চুকিয়ে গেলে তার বহুদিনের বন্ধু হেডমাস্টার মশাই আড়ালে ডেকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি ঘটেছে গুরুচরণ? হরিচরণ নাকি ভারী তোমার পেছনে লেগেছে? গুরুচরণ অন্যমনস্কের মতো বলল, হরিচরণ? কই না। না কি হে, হরিচরণের শয়তানি কাণ্ড তো সবাই শুনেছে। গুরুচরণের হঠাৎ যেন সমস্ত কথা মনে পড়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, বিষয় সম্পত্তি নিয়ে হরিচরণ গন্ডগোল করছে বটে। তার এই কথার ধরনে হেডমাস্টার ক্ষুণ্ণ হলেন। ছোটবেলাকার বন্ধু যে তার কথা গোপন করতে চাই, এই মনে করে হেডমাস্টার আর কোনো প্রশ্ন করলেন না। এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।